লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের অ্যাডভেঞ্চার। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। MS প্রিয়াঙ্কা পোদ্দার টেবিলের ওপর সামান্য ঝুঁকল। টেবিলের অপর প্রান্তে বসে সবুজ সেন সংক্ষিপ্ত নোটস দিচ্ছেন। সবুজ সেন একটি ফ্যাক্টরির চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রিয়াঙ্কা তার প্রাইভেট সেক্রেটারি। এর আগে একজন বয়স্ক ভদ্রলোক এই পদে ছিলেন। করোনার সময় তাকে বরখাস্ত করা হয়েছিল। লকডাউন উঠে যাবার পর জয়েন করেছে প্রিয়াঙ্কা। ইন্টারভিউ নেবার সময় সবুজ তাকে মিস বলে সম্বোধন করতেই সে কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেছিল। আমার সিভিতে তো ক্লিয়ারলি মেনশন করেছি স্যার, আমি MS। বেশ মজা লেগেছিল সবুজ সেনের। তবে মহিলাদের ক্ষেত্রে এই MS বিশেষণটি এখন বেশ বহুল ব্যবহৃত। তিনি সংশোধন করে বলেছিলেন, ইয়েস দ্যাটস মাই ফল্ট MS পোদ্দার। ইন্টারভিউ শেষ হবার পর প্রিয়াঙ্কা বলেছিল, সিলেক্টেড হলে ইউ ক্যান কল মি প্রিয়াঙ্কা, মিস বা MS, কোনো কিছুই বলার কোনো প্রয়োজন নেই। ওভার কনফিডেন্স অথবা ওভার স্মার্টনেস কোনোটাই পছন্দ করে না সবুজ। তবু লাস্যময়ী প্রিয়াঙ্কাকে পছন্দ হয়েছিল সবুজের। ব্যাংকের লোন পাবার জন্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং উপযুক্ত যুক্তি ও তথ্য প্রমাণ সমৃদ্ধ হতে হবে উল্লেখিত পত্রটি। 60 কোটি টাকা লোন, ইটস নট জাস্ট এ ম্যাটার অব জোক। লোন যদি স্যাংশন না হয় তাহলে এই ইঞ্জিনিয়ারিং কোম্পানির ডিরেক্টর সাহেব তাকে ধুইয়ে দেবেন। কে জানে, হয়তো এমন অপমান করে বসলেন যে তাকে চাকরিতে রিজাইন দিতে হলো। এর আগে সেন সাহেব এই কোম্পানির জন্য কি করেছেন, কতটা আত্মত্যাগ, হাড়ভাঙা পরিশ্রম, নীচতা, শঠতা অথবা ক্রূরতা, সেসব বিস্তৃত হতে তার 1 মিনিটও লাগবে না। ডিরেক্টর সাহেব অতীত নিয়ে বসে থাকেন না। তিনি বর্তমানের যে কোনো কাজের বিচার করেন তার ফিউচার প্রসপেক্টের কথা মাথায় রেখে। করোনার মতো একটা অতিমারি গভীর প্রভাব ফেলেছে অর্থনীতি ও সমাজের সর্বক্ষেত্রে। অনেক মানুষের চাকরি চলে গেছে, হয়তোবা স্রেফ বিনা কারণেই। একটু ভুল হয়ে গেল বোধহয়, কারণ তো অবশ্যই একটা আছে। মানুষের যখন জীবনটাই অনিশ্চিত, তখন তারা গাড়ি কেনার মতো বিলাসিতা করবে কেন? অবশ্য করোনা শুরু হবার কিছুদিন আগের থেকেই একটা অর্থনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। গাড়ি বিক্রি কমেছিল। সবুজ যে কোম্পানিতে চাকরি করেন তারা গাড়ির পার্টস তৈরি করে। দামিনী ইঞ্জিনিয়ারিং কোম্পানি এখন ধুঁকছে। তাকে চাঙ্গা করার জন্য দরকার পুরুষ্টু একটা ব্যাংক ঋণ। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জমার খাতায় সুদ কমালে হবে কি, শিল্পপতিদের সুবিধা দেবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য অবশ্যই শিল্প গড়ে তোলা অথবা ধুঁকতে থাকা কোম্পানিগুলোকে পুনর্জীবিত করা। সরকার চুইয়ে পড়া নীতিতে বিশ্বাসী। জলের মতো অথবা স্নেহের মতো অর্থ কি নিম্নগামী হয়? এই প্রশ্নটা মাঝে মাঝে সবুজকে আন্দোলিত করে। উত্তর খুঁজে পায়নি সবুজ। তবে MS প্রিয়াঙ্কা পোদ্দার যখন টেবিলের ওপর নত হলেন, তখন তার বুকের কাছে লো কাট ব্লাউজ এবং শাড়ির আঁচল কিছুটা নিম্নগামী হয়ে যৌবন উদ্ধত হলো। এটা সবুজ সেন পরিষ্কার দেখতে পেলেন। ভালোই লাগছিল দেখতে। এই ফিনফিনে শাড়ি, এই লো কাট ব্লাউজ পরে এই জন্যই কি প্রিয়াঙ্কা আজ অফিসে এসেছে? মধ্যবয়স্ক সবুজ সেনের বুকে কামনার আগুন জ্বেলে দিয়ে অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য? এত ইম্পর্টেন্ট একটা কাজ করার সময়ও এই রকম মতিভ্রম কেনই বা হচ্ছে মিস্টার সেনের? নাকি মধ্যবয়সে এইটাই স্বাভাবিক? সারা জীবন খেটে মরলাম আমি সংসারের জন্য, তার জন্য কি পেয়েছি আমি? কি মনে করো আমাকে তোমরা? আমি কি টাকা রোজগার করার একটি মেশিন মাত্র? সংসারে পুরুষ মানুষের মন বলে কোনো বস্তু নেই? একঘেয়ে একটা জীবন থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করতে পারে না তাদের? সোশ্যাল মিডিয়ায় এরকম কথা তো প্রায়শই শোনা যায়। নোটস নেওয়া শেষ করে মুখ তুলে তাকালেন প্রিয়াঙ্কা। আমি এখনই এটা ড্রাফট বানিয়ে আনছি স্যার। কথাটা বলার পরেই হাত থেকে পেন্সিলটা পড়ে গেল প্রিয়াঙ্কার। পেন্সিলটা পড়েছে প্রায় সবুজ সেনের পায়ের কাছে। সবুজ সেন পা সরিয়ে নিলেন। প্রিয়াঙ্কা আরও ঝুঁকলেন। ঝুঁকতে হলো পেন্সিলটা কুড়িয়ে নেবার জন্য, কিন্তু পেন্সিলটা পড়লই বা কেন? এটা কি ইচ্ছাকৃত ভুল? কেন? অ্যাক্সিডেন্ট হতে পারে না? পেন্সিলটা যে কারণেই পড়ে যাক না কেন, ফলাফল হলো প্রিয়াঙ্কার ব্লাউজের খাঁচা থেকে তার নিরীহ পায়রা দুটি যেন মুখ বাড়াতে চাইছে। সবুজ সেন কোম্পানিতে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়ে বসেছেন সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। তিল তিল করে নিজের প্রচেষ্টায় তিনি এই ক্ষমতার চূড়ান্ত আরোহণ করেছেন।
কোনো শাসালো বাবা মা কাকা দাদা শ্বশুরমশাই কোনো কিছুই নেই তার। বাবা ছিলেন নৈহাটি জুট মিলের সামান্য একজন শ্রমিক। বিএসসি পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগেই বাবা চলে গেলেন। মার ছোট বোনকে নিয়ে তখন যেন অথৈ সাগরে পড়ে গিয়েছিলেন সবুজ সেন। তবে এমএসসি পিএইচডি করে স্কুল মাস্টার অথবা কলেজের প্রফেসর এসব শান্তিপূর্ণ এবং নিরুদ্বিগ্ন পেশা বেছে নেবার কোনো ইচ্ছেই তার ছিল না। তার জীবনের লক্ষ্য ছিল পর্বতারোহী হবার, যেখানে পদে পদে জড়িয়ে থাকবে রোমাঞ্চ, ভয় আর টানটান উত্তেজনা, উদ্বেগে থাকবে বন্ধু বান্ধব অথবা আত্মজনেরা। রুদ্ধশ্বাস উত্তেজনায় প্রহর গুনবে তার বেঁচে ফিরে আসার অপেক্ষায়। এরকম যে কোনো পেশা অথবা এমন একটা টার্গেট সবুজের বরাবর পছন্দ ছিল, যেখানে পৌঁছতে গেলে বারবার অনিশ্চিত হয়ে পড়বে তার জীবনের প্রতিটা শ্বাস। নৈহাটি জুট মিলের কোয়ার্টারে বড় হয়েছিল সবুজ। সেখানে থাকার সময় কম ছেলে মানুষই করেছেন তিনি। কারখানা লাগোয়া তাদের সেই সার ঘরে কত রকম মানুষই যে ছিল। বাবুদার বাবা সুধীর জেঠুর একটা গাদা বন্দুক ছিল, সেটা দিয়ে জেঠু পায়রা মারতেন। তখন সেই মৃত পায়রাটিকে ধরে এনে ছাল ছাড়িয়ে তার মাংস রান্না হতো, বেশ লাগতো খেতে। প্রথম ওই পায়রার মাংস খাওয়া নিয়ে কম অশান্তি করেছে সবুজের মা, তারপর হাল ছেড়ে দিয়েছিলেন তিনি। আজ অনেক দিন পর সবুজের হঠাৎ ইচ্ছে করছিল সে খপ করে গিয়ে ধরে প্রিয়াঙ্কার পোষা পায়রা দুটিকে। নিজেকে সংযত করল সবুজ। হতে পারে এভাবে উত্তেজিত করে মেয়েটা তাকে ফাঁদে ফেলতে চাইছে, হয়তো একটা সামান্যতম ভুলের আশাতেই অপেক্ষা করছে প্রিয়াঙ্কা। তারপর কেচ্ছা কেলেঙ্কারি, কাগজে লেখালেখি, লোক হাসাহাসি, এত কিছু সামলানোর ধক আছে তো সাগরের। ক্ষণিকের একটা অ্যাডভেঞ্চার, একটা হঠকারিতা ভেঙে দিতে পারে সবুজ সেনের সাফল্যের সাধের এই ক্ষমতার চূড়া। সাধে কি সবুজের বাবা বলতো, ওরে ন্যাংটার নেই বাটপাড়ের ভয়, কলজে থেকে ভয়টাকে ছুঁড়ে ফেলে দিতে পারলে বেঁচে থাকার মজাটাই আলাদা। বাবা মারা যাবার পর জুট মিলের কোয়ার্টার ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল সবুজ সেনকে, তার মা আর বোনকে নিয়ে। জুট মিলের ম্যানেজার অবশ্য তার বাবার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে চাকরির অফার দিয়েছিলেন। পোস্টটা তেমন হেলাফেলারও কিছু ছিল না। মিলে সুপারভাইজার হিসেবে জয়েন করার অফার তাকে দিয়েছিলেন ম্যানেজার সাহেব, কারণ সে গ্র্যাজুয়েট। রাজি হয়নি সবুজ। বাবার একটা অকপট সাবধান বাণী কেবলই বাজত তার কানে, সারা জীবন চাকরি যদি তোর না জোটে, না খেতে পেয়ে মরবি সবুজ, তবু জুট মিলে ঢুকবি না। বালক সবুজ তার বাবাকে বলতো। কেন বাবা? গলার কাছে জমে থাকা কফ কেশে ফেলে এসে সবুজের বাবা বলতো, সাহেবরা চলে যাবার সাথে সাথেই তো মিলগুলো শেষ হয়ে গেছে রে। ইউনিয়ন, বুঝলি, রাজনীতির প্যাচ। সমরেশ বসু জুট মিলে কাজ করতেন তো, তার জগদ্দল উপন্যাস পড়বি, সব জানতে পারবি। উপন্যাস পড়ে সময় নষ্ট করার মতো সময় সবুজের হাতে আজও নেই, তখনও ছিল না। তবে বাবার সাবধান বাণী সে অবশ্যই মনে রেখেছিল। ম্যানেজার সাহেবকে সবুজ বলেছিল, ভাবছি কলকাতায় যাব। ম্যানেজার বাঁকা হাসি হাসলেন। অচেনা একটা শহরে মা আর বোনকে নিয়ে গিয়ে কোথায় উঠবে তুমি, কি খাবে? সবুজ বলেছিল, একজন রিলেটিভ আছেন ওখানে, যা হোক একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আর না হলে টিউশনি তো জুটবেই। আচ্ছা, টিউশনি সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? কলকাতায় ছেলেমেয়েরা সেই মাস্টারের কাছে প্রাইভেট টিউশনি পড়তে যায়, যে মাস্টারের কাছে পড়লে তারা পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র সম্পর্কে আগেভাগেই একটা ধারণা তৈরি করতে পারবে। সবুজ একটু হাসবার চেষ্টা করেছিল। সাজেশন, সে তো অবশ্যই তৈরি করে দিতে হবে। তবে সাজেশন তৈরি করার ব্যাপারটা আর্টসের বিষয়গুলি, লাইফ সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিছুটা চললেও অঙ্কের ক্ষেত্রে একেবারেই প্রযুক্ত নয়। অঙ্কে অনুশীলন শেষ কথা। আর এমন ছাত্র নিশ্চয়ই আছে যারা সাজেশন ভিত্তিক লেখাপড়া করে না, তারা পাঠ্য বিষয়ের প্রতিটি তথ্য সম্পর্কে খুঁটিয়ে অবগত হতে চায়। ঠিক আছে, যা ভালো বোঝো করো। শুধু একটা কথা বলি, মনে রেখো, তোমার বাবার প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি বাবদ যে সামান্য টাকা এখান থেকে তোমার হাতে দেওয়া হবে, তা যেন নষ্ট করে ফেলো না। মনে রেখো, তোমার বোন আছে, তাকে পাত্রস্থ করতে হবে। তোমার মা আর বোন এখন থেকে শুধু তোমার দিকেই তাকিয়ে আছে। মাথা নিচু করে ম্যানেজার সাহেবের পা ছুঁয়েছিল সবুজ। তিনি সবুজের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন, সুস্থ থেকো, সুখী হও, তোমার উদ্দেশ্য সফল হোক। ম্যানেজার সাহেব চলে যাবার পর সবুজের মা বলেছিল, হাতের লক্ষ্মী এভাবে ছেড়ে দিলি বাবা? সবুজ বলেছিল, তোমার মনে নেই মা, ছোটবেলায় লেখাপড়া না করলেই বাবা আমাকে ভয় দেখাতেন জুট মিলে কাজে ঢুকিয়ে দেবেন বলে। এখানে জুট মিলে চাকরির প্রতি আসলে মনে মনে এতটাই বিতৃষ্ণা পোষণ করতেন বাবা। আজ বাবা নেই, চলে গেছেন, তাই বলে তার মতামতের মর্যাদা দেব না আমি? ওপর থেকে সেটা দেখে বাবা শান্তি পাবেন তো?
কিন্তু কলকাতায় গিয়ে কোথায় থাকবি তুই? সবুজের বোন সুস্মিতা বলেছিল। কেন, মাসি আছে তো ঠাকুরপুরে। সবুজের মা বুঝেছিলেন ছেলেমেয়েরা তার মাসতুতো দিদির শোভার কথা বলছে। সবুজের মা বলল, কিন্তু সে তো ভাড়া থাকে, দুটো ছোট ছোট ঘর নিয়ে। এত জিনিসপত্র নিয়ে তার ঘরে গিয়ে উঠে পড়লেই চলে বুঝি? ওরে পাগল, বাস্তব জীবনটা গল্প উপন্যাসের মতো রোমহর্ষক বা অ্যাডভেঞ্চারাস হলে সেটা যে মোটেই সুখের হয় না, সেটা বুঝিস তো? আচ্ছা মা, তুমি কি ভাবো বলো তো, তোমার ছেলে এতটুকু সংসারী নয়, তাই না? গলার স্বরে একটু অভিমান ফুটিয়ে সবুজ বলল। নয়তো কি ভাববো রে? কতটুকু বয়স তোর, সংসারের কতটুকু বুঝিস তুই? আমরা এখন অসুবিধের মধ্যে পড়েছি, তোর বাপ চলে গেছে আমাদের মাথার ওপর থেকে, ঘরে তোর 18 বছরের সমত্ব বোন। বুঝতে পারছিস কিছু? সবুজ গম্ভীরভাবে ঘরের মধ্যে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের দিকে তাকালো, তারপর বলল, খুব বুঝতে পারছি মা, আরও বুঝতে পারছি আমাদের খুব তাড়াতাড়ি সব জিনিসপত্র গোছগাছ করে ফেলতে হবে। বেশি দেরি করলে কলকাতার কলেজে গিয়ে বনুকে ভর্তি করতে সমস্যা হবে। আঁচলে চোখ মুছলেন সবুজের মা। তুই আমাকে ক্ষমা কর সবুজ, কলকাতায় যেতে হয় তুই একলা যা, আমি আর মনা এখানেই থাকি। সুস্মিতা ডাকনাম মনা। মনা ফুপিয়ে ওঠে, দাদা। সবুজ সান্ত্বনা দেয়, ধুর পাগলি, তুই কি তোর দাদাকে এতটা স্বার্থপর আর দায়িত্বজ্ঞানহীন ভাবিস নাকি রে? তোদের এখানে ফেলে রেখে দিয়ে চলে যাব আমি? অভিমান করে কি একটা কথা বলল মা, আর আমি সেই মতো কাজ করব? নিজের দাদার উপর এতটুকু ভরসা নেই তোর? মনার মুখে একটু খুশির আভাস দেখা দেয়। আছে তো, কিন্তু মা যে কথাটা বলতে চাইছে সেটাও তো একেবারে ফেলে দেবার মতো নয়, তাই না? এই এত জিনিসপত্র নিয়ে হুট করে মাসির বাড়িতে গিয়ে ওঠা কি ঠিক হবে? সবুজের মায়ের বিষাদগ্রস্ত মুখখানি আরও মায়াময় দেখালো। যাক, বুঝেছিস তাহলে, যতই হোক মেয়ে মানুষ তো। এজন্যই বলে মেয়ে মানুষের সাংসারিক বুদ্ধি ছেলেদের তুলনায় অনেক প্রখর হয়। বলেই সবুজের মা ছেলের দিকে তাকালেন। দেখ সবুজ, শোভাদের সামনে এইভাবে আঁচল পেতে ভিকেরির মতো আমি দাঁড়াতে পারবো না। তার চেয়ে এখানেই কাছে পিঠে সুধীরদাকে একটা ঘর ঠিক করে দিতে বলবো, তারপর কটা বাড়ি রান্নার কাজ ধরে নেব। টাকা পয়সা গয়নাগাটি যা আছে ওইটুকু দিয়ে বছরখানেকের মধ্যে পাত্র ঠিক করে আমি মনার বিয়ে দিয়ে দেব। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সেটাই অনেক। ওর আর এত লেখাপড়া শিখে কাজ নেই। তার চেয়ে ওকে শিখার সেলাই স্কুলে ভর্তি করে দেব। নিজের পায়ে দাঁড়াতে হবে, তুই বরং নিজের রাস্তা নিজেই দেখে নে। সবুজ হতভম্ব হয়ে গেল। এত তাড়াতাড়ি আমাকে পর করে দিলে মা? তুমি কি ভাবছো কলকাতায় গিয়ে আমি বাবার সব টাকা পয়সা উড়িয়ে দেব? আমাকে তুমি অবিশ্বাস করছো মা? ঠিক আছে মা, বাবার টাকার তুমি তোমার কাছেই রাখো, ও টাকা আমি ছুঁয়েও দেখব না। সেই 16 বছর বয়স থেকে টিউশনি করছি, টিউশনির সব টাকা তো পোস্ট অফিসে জমা পড়েছে। বাবা আমার নামে পোস্ট অফিসে 5 বছরের রেকারিং ডিপোজিট খুলে দিয়েছিলেন, গত বছর ম্যাচিওর করেছে, অনেক টাকা আছে সেখানে। আমার উপার্জনের সব টাকা তো বাবা জমা করে দিতেন, পড়াশোনা যাবতীয় খরচ তো বাবাই বহন করেছেন। ওখান থেকে কিছু টাকা আমি গতকাল তুলেও এনেছি। বাবার টাকায় আমি এমনিতেও হাত দিতাম না। তবে কি জানো মা, কোনো কিছু না শুনেই তুমি সব সিদ্ধান্ত নিয়ে নিলে। এই তো শুনলাম তোর জমানো টাকা আছে। তোমার গলার স্বরে এখনও রাগের আভাস পাওয়া যাচ্ছে মা। এটা রাগ অভিমান করার সময় নয়, আসল মানুষটাই তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি জানি মা, সবটাই বুঝি, সেই ফাঁকটা পূরণ করার সাধ্যও আমার নেই। তবে আমি তোমাদের নিয়ে শোভা মাসির বাড়ি গিয়ে উঠবো সে কথা তো বলিনি। তোমার মনে আছে মা, গত বছর পুজো ঠাকুর দেখতে আমি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলাম? তখন মেসোমশাইয়ের কাছ থেকে তার অফিসের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম। ওই যে অফিসে মেসোমশাই পিয়নের কাজ করেন, ওই অফিসের ফোন নম্বর। সবুজের মা বললেন, জামাইবাবুকে ফোন করেছিলি তুই এর মধ্যে? ওনার চলে যাবার কথাটা তাকে বলেছিস তুই? হ্যাঁ গো মা, বলেছি। কালকেই যখন পোস্ট অফিসে টাকা তুলতে গিয়েছিলাম তখনই একটা বুথ থেকে মেসোমশাইকে ফোন করেছিলাম। মেসোমশাই আসতেন হয়তো এখানে, কিন্তু মাসির খুব শরীর খারাপ মা, লিভারের অবস্থা ভালো নয়। তাই মেসোমশাই বললেন তিনি আসতে পারবেন না এখানে, কিন্তু কলকাতায় গেলে তিনি আমাদের যথাসাধ্য সাহায্য করবেন। ওরা যে টিনের চালা দেওয়া সার ঘরে থাকে তার একটা ঘর খালি পড়ে আছে। মেসোমশাই বলেছে ভাড়ার ব্যাপারে সব কথা বাড়িওয়ালার সাথে মেসোমশাই আজই বলে নেবেন। ঘরের পাশে এক টুকরো রান্নার জায়গাও আছে, তবু 2-1টা জিনিস বাড়তি হলে মাসের 2টো ঘরের একটাতে আমরা রাখতে পারি। ডলিদির বিয়ে হয়ে গেছে,
কলিকে রান্না সামলে কলেজে যেতে হয়, এটা কলির ফাইনাল ইয়ার। মেসোমশাই কলির বিয়েও ঠিক করে ফেলেছেন, তাই আমরা ওখানে গেলে একদিক দিয়ে মাসি মেশোয়ের সুবিধেই হবে। মাসির দেখভাল থেকে শুরু করে রান্নাবান্নার দায়িত্বটাও তুমি আর বনু দুজন মিলে সামলে দিতে পারবে। এত কিছু ভেবেছে তার পাগল উড়নচণ্ডী ছেলেটা। সবুজের মায়ের বিষণ্ণতা মাখানো মুখটিতে শেষ বিকেলের আলো এসে পড়ল। মায়ের মুখচ্ছবির এই সামান্যতম পরিবর্তনেও উৎসাহ বোধ করল সবুজ। মেসোমশাই আমার চাকরির কথাও বলেছে মা, অফিসের নাকি নতুন মুখ চাইছে। যদিও কম্পিউটার তেমন শেখা হয়নি আমার, তবু 4000 টাকা দিয়ে অল্প কিছু তো শিখেছি। মেসোমশাই বলেছে ওতেই হবে। মেসোমশাইয়ের অফিসের ম্যানেজার সুনির্মল রায় একজন নতুন মুখ খুঁজছেন। মাইনে প্রথমে হয়তো এমন কিছু বেশি দেওয়া হবে না, কিন্তু ধাপে ধাপে উন্নতির যথেষ্ট সুযোগ আছে। সবুজের কথা শুনতে শুনতে তার মায়ের মনে হচ্ছিল সে হয়তো সংসারের সাপ লুডো খেলায় ভবিষ্যতে তার বাপের চেয়েও বেশি উপযুক্ত হয়ে উঠবে। গলায় আত্মবিশ্বাসের স্বর ফুটিয়ে তিনি মেয়েকে বললেন, তাহলে কলকাতা যাওয়াই স্থির করলাম রে মনা। তুই চটপট তোর জিনিসপত্র গুছিয়ে নে। আমি ভাবছি এত কিছু টেনে সেখানে আর নিয়ে যাব না, বুঝেছিস? কিছু জিনিস বিক্রি করে দেব। নৈহাটি জুট মিলের ম্যানেজার সাহেব যথেষ্ট সহযোগিতা করলেন। এত সহজে এবং এত তাড়াতাড়ি যে বাবার পাওনা টাকা পয়সা সব পেয়ে যাবে সেটা ভাবেনি সবুজ। সবুজ মনে মনে ঠিক করলো কলকাতায় গিয়েই মায়ের নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে। তারপর মোটামুটি সব টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবে। মেসোমশাই যখন ভরসা দিয়েছেন তখন কিছু একটা ব্যবস্থা হবেই। তাছাড়া সবুজ শুনেছে কলকাতায় নাকি পয়সা ওরে, কোনো না কোনো রোজগারের রাস্তা তো অবশ্যই বেরোবে। সবুজ একবার তার বাবার সাথে অফিস পাড়ায় গিয়ে দেখেছে যে কোনো খাবারের কি সাংঘাতিক ডিমান্ড। পাড়ার মধ্যে যাদের রোল চাউমিনের দোকান তাদের বিক্রি বাটাও বেশ ভালো। এত মান সম্মানের পরোয়া সবুজ করে না। সবুজ স্থির করেছে যে কোনো প্রকারে উপার্জন করে সে সংসার চালাবে। গ্রাজুয়েট হতে বনুর 3 বছর লাগবে, তার আগে বনুর বিয়ে সবুজ দেবে না। মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে সবুজ এই টাকা থেকে মাসে মাসে বা কোয়ার্টারলি কোনো ইন্টারেস্ট নেবে না। ইন্টারেস্ট অন ম্যাচুরিটি এই হিসেবে ফিক্সড ডিপোজিট করলে 3 বছর পর মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। মা একদিন বলছিল, হ্যাঁ রে, যদিও 3 বছর পূর্ণ হবার আগে কোনো প্রয়োজন পড়ে তখন কি হবে? সবুজ বলেছিল, তখন টাকা তোলার পথ খোলা আছে মা। যাবার আগে মৌমিতা একদিন রাস্তায় ধরল, এদিকের পাড়টা হলে জন্মের মতো চুকিয়ে দিলে সবুজদা। সবুজ কাঠ হয়ে গেল। যদিও এই ভরদুপুরে রাস্তা ফাঁকা, তবু কেন জানি খুব অস্বস্তি হচ্ছিল সবুজের। সবুজকে চুপ করে থাকতে দেখে মৌমিতা সবুজের জামার হাত ধরে টান দিল। এড়িয়ে যেতে চাইছো? কাল পাশ দিয়ে গেলে তাকিয়েও দেখলে না, তা কলকাতার রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেলে ডাকলে সাড়া দেবে তো? মৌমিতা ব্যঙ্গের হাসি হাসল। সবুজ এখনও চুপ। মৌমিতাই বলতে লাগলো, কলকাতায় নতুন চাকরি জুটিয়েছ শুনলাম, এরপর বিয়ে করবে, বড়লোকের লেখাপড়া জানা মেয়ে হয়তো পাবে সবুজদা, তবে আমার মতো সুন্দরী মেয়ে তুমি পাবে না। তুই আমাকে ভুল ভাবছিস। বলতে গিয়ে একটু তুতলে গেল সবুজ। যা ভাবছি সব ঠিকই ভাবছি। পুরুষ মানুষ এরকমই হয়, বাপ না মরলেও এখান থেকে পালাতে তুমি। তৃপ্তি দিয়ে আমায় আগেই বলেছিল তুমি আসলে আমাদের সম্পর্কটাকে কোনোদিন সিরিয়াসলি নাওনি, পুরোটাই একটা মজা ছিল তোমার কাছেই। ভালোই মুরগি করলে আমাকে। ঠোঁটের কাছে চুইংগামের বাবাল তৈরি করে মৌমিতা বলেছিল। ঠোঁটটা একেবারে সাদা ছিল মৌমিতার। সাদা ঠোঁটের মেয়েরা নাকি ভীষণ সেক্সি হয়। এই সাদা ঠোঁট নাকি কদর্যতা বা অ্যানিমিয়ার লক্ষণ নয়। সাদা ঠোঁটের মেয়েদের কামনা বাসনা খুব উগ্র হয়। কিছুদিন আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঝাঁপি নামক একটি উপন্যাসে এই কথাটা পড়েছে সবুজ। বইটা অবশ্য বইমেলা থেকে কিনে এনেছিল তার বউ মিমি। হাতের কাছে সেন্টার টেবিলের ওপর বইটা পড়ে থাকতে দেখে পাতা উল্টাতেই ওই লাইন কটা সবুজের নজরে এসেছিল। ঠিক তখনই সবুজের বুকের মধ্যে কেমন একটা রিন রিনের সুর বেজে উঠেছিল। মৌমিতার কথা মনে পড়ছিল কি? যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও এই একটা খুঁত ছিল মৌমিতার। তার ঠোঁটটা অদ্ভুত রকম সাদা ছিল। আর কি আশ্চর্য, এই খুঁতটাকে কোনোদিন ঢেকে ফেলার চেষ্টাও করেনি মৌমিতা। খানিকটা রং মেখে কি সাদা ঠোঁট দুটোকে রঙিন করে তুলতে পারতো না মৌমিতা? তাহলে কেন সেটা কখনো করতো না মৌমিতা? মৌমিতা কি ঝাঁপি পড়েছিল? বইটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল? সে যত সালে বইটি প্রথম প্রকাশিত হোক না কেন, মৌমিতার পক্ষে বইটি পড়া অসম্ভব। কারণ বইয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল ঠিক যাকে বলে আদায় কাজকলায়। এই উপমাটা সে মৌমিতার কাছ থেকেই শুনেছিল। ওই বয়সেই খুব সুন্দর রান্না জানতো মৌমিতা। নিখিলদার বউ মুরগি পুষত।
সেই মুরগি চুরি করে নিজেই তার ছাল ছাড়িয়ে কুচি কুচি করে কেটেছিল সবুজ। ধরা পড়লে কি হবে, এত সব কিছু ভাবেইনি সবুজ। ধরা পড়ার কোনো ভয়ই তার ছিল না। সবুজ অঙ্কে অনার্স নিয়ে বিএসসি পড়ছে। সে ওই অঞ্চলের সবচেয়ে মেধাবী ছেলে, কারো কারো মতে ভালো ছেলে, তাই তার কথা কারো মাথাতেই আসবে না। সবুজের মনে হয় যে ছেলে লেখাপড়ায় ভালো হয় তার এই সব ছোটোখাটো তুচ্ছ শয়তানি লোকের নজর এড়িয়ে যায়। সবুজ সবাইকে বলেছিল সে তার টিউশনি টাকা দিয়ে গোটা মুরগি কিনেছে তার এক বন্ধুর কাছ থেকে। সবুজের বন্ধু খোকনও দেশি মুরগি পুষত। খোকনকে সে আগে থেকে বিষয়টা জানিয়ে রেখেছিল, পরিবর্তে তাকে কিছুটা ভাগ দিতে হবে। এই রকম একটা ডিল পাকাও করে ফেলেছিল খোকনের সাথে। সবুজ আটঘাট বেঁধে কাজ করতে পছন্দ করে, গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে সবুজ। সবাই বিশ্বাস করেও ছিল সবুজের কথা। মুরগি চোর ধরা না পড়লেও নিখিলদা আর তার বৌদি দুজন মিলে চোরকে সাপসাপান্ত করেছিল প্রচুর। মর মর, যে শালারা খেয়েছিস মুখে রক্ত উঠে মরবি তোরা। সবুজ মৌমিতাকে বলেছিল, কেমন জানি ভয় করছে আমার, তোর করছে না? মৌমিতা হাসতে হাসতে শুয়ে পড়েছিল। অভিশাপ তো ফলে গেছে গো। অবশ্য সেটা আমার ক্ষেত্রে। সবুজ আশ্চর্য হয়ে বলেছিল, কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? ভালো করে তাকিয়ে দেখো আমার ঠোঁটের দিকে। ঠোঁট দুটোকে গোল করে সবুজের চোখের সামনে এনেছিল মৌমিতা। কি দেখতে পাচ্ছ? কেমন রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছ তুমি? লজ্জা পেয়েছিল সবুজ। ইস, তোর খুব লেগেছে না রে? ছাড়ো, আর ন্যাকামো করতে হবে না। মুরগিটা রান্না করে খাবার পর দুজন চুটিয়ে প্রেম করেছিল। সেদিন দুপুরে মৌমিতার মা আর বোন কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বাবার ডিউটি আছে, তাই বাবাকে খেতে দেবার অজুহাতে মৌমিতা বাড়িতে থেকে গিয়েছিল। এত বড় সুযোগটা হাতছাড়া করেনি সবুজ। মৌমিতাদের ঘরে দুপুরটা কাটিয়ে চুরি করে তার সর্বস্ব লুট করেছিল। সেজন্যই কি চলে আসার দিন নিজেকে মুরগির সাথে তুলনা করে তাকে উদ্দেশ্য করে বক্রোক্তি করেছিল মৌমিতা? সত্যি সত্যি মৌমিতার প্রতি কতটা কমিটেড ছিল সবুজ? নাকি জীবনে প্রথম নারীর শরীরের আঘ্রাণ পাবার আশায় সে খেলার ছলে মৌমিতার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল? সব দায় একা মাথা পেতে কেন নেবে সবুজ? অ্যাডভেঞ্চারের নেশায় সে কি সেদিন একা পাগল হয়ে উঠেছিল? যা কিছু হয়েছিল সেটা তো তারা দুজনে মিলে পরিকল্পনা করেই করেছিল। রাজভবনের সামনে গাড়িটা সিগন্যালে দাঁড়াতেই সবুজ সেন প্রিয়াঙ্কাকে দেখতে পেলেন। এই ভর সন্ধেবেলা প্রিয়াঙ্কাকে ট্যাক্সি খুঁজছে নাকি ক্যাব বুক করার চেষ্টা করছে। সবুজ তার ড্রাইভারকে বললেন, বিনয়, বাদি ঘেঁষে ম্যাডামের সামনে গাড়িটা দাঁড় করাও। বিনয় একদিকে তার ঘাড় কাত করল। গাড়িটা প্রিয়াঙ্কার দিকে এগোতেই সবুজ গাড়ির কাঁচ নামালো। বিনয় ব্রেক কষে গাড়ি থামাতেই গাড়ির দরজা খুলে প্রিয়াঙ্কাকে নিঃশব্দ আহ্বান জানালো সবুজ। প্রিয়াঙ্কা বুদ্ধিমতী, সবুজের আহ্বানে সাড়া দিয়ে গাড়িতে উঠে বসলো প্রিয়াঙ্কা। সবুজ বলল, বাড়িতে ফিরবেন তো? হ্যাঁ স্যার, খিদিরপুর। জানি, আমি বেহালায় ফিরব। ম্যানটনে ফ্ল্যাট আছে আমার, তাই ভাবলাম আপনাকে লিফট দিই। এই পুজোর আগে রাস্তায় ট্রাফিক জ্যাম বিশাল বড় একটা প্রবলেম। আমার অভ্যেস আছে স্যার। সবুজ হাসল। ডান হাতটা তুলে সিটের ওপর দিকে প্রসারিত করে এমনভাবে রাখল যাতে হাতের আলতো স্পর্শ অনুভব করতে পারে প্রিয়াঙ্কা। বিনয় অত্যন্ত বাধ্য। বিনয় এসব দেখেও দেখবে না। বিনয় জানে তাকে যতটুকু দেখতে বলা হবে শুধু সেটুকুই দেখতে হয়। সবুজ শুধু গাড়ির আধো অন্ধকারে প্রিয়াঙ্কাকে বোঝার চেষ্টা করছিল। 25 বছরের প্রিয়াঙ্কা পোদ্দার কতটুকু কাছাকাছি আসতে চায় 51 বছর বয়সী সবুজের। সবুজের চুল পেকেছে, গাল ঝুলেছে ঠিকই, কিন্তু সবুজের ব্যাংক ব্যালেন্স, তার পদমর্যাদার মোহময় হাতছানিকে উপেক্ষা করার মতো কতটুকু মানসিক, অর্থনৈতিক অথবা সামাজিক ক্ষমতা আছে প্রিয়াঙ্কার? বিনয় হঠাৎ ব্রেক কষতেই প্রিয়াঙ্কার গায়ের ওপর হেলে পড়ল সবুজ সেন। সবুজ বলল, আই এম সরি। এমন কিছু জোরে ব্রেক কষেনি বিনয়। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে নিশ্চয়ই, তবু দুহাত বাড়িয়ে সবুজকে প্রায় নিজের বুকের কাছে জাপটে ধরল প্রিয়াঙ্কা। গলায় আতঙ্কের স্বর ফুটিয়ে বলল, আপনি ঠিক আছেন তো স্যার? এইটুকু একটা ব্রেকে কার কি এমন হতে পারে? সবুজ যে ইচ্ছে করে তার গায়ের ওপর পড়েছে সেটাও কি বুঝতে পারেনি প্রিয়াঙ্কা? উল্টে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাইছে। মেয়েটা তাহলে বেশ ভালো রকম নাটকই জানে। আচ্ছা, ছেনাল মেয়ে তো। এই রকম মেয়েই তো পছন্দ সবুজের। সবুজ বলল, বয়স হয়েছে তো, তাই একটু বেসামাল হয়ে গিয়েছিলাম। প্রিয়াঙ্কা ঠোঁট ওল্টালো। ইস, কি যে বলেন স্যার! এজ কত এজ হয়েছে আপনার? 40। সবুজের হাতের মুঠোয় এখনো ধরা আছে প্রিয়াঙ্কার হাত। তাতে একটু চাপ দিল সবুজ। আমি 50+। একদম বোঝা যায় না স্যার, ইউ লুক সো ইয়াং। বলেই বিনয়কে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা বলল, এইখানে আমাকে নামিয়ে দিন দাদা। সবুজ বলল, আমাকে বাড়িতে যেতে বলবেন না? এখানে গলির ভেতর যে বস্তিতে আমি থাকি সেখানে আপনি 2 মিনিট বসতে পারবেন না স্যার?
প্রিয়াঙ্কা চলে গেল। সবুজ বুঝতে পারছে, স্পষ্ট আন্দাজ করতে পারছে কি পরিস্থিতির মধ্যে আছে প্রিয়াঙ্কা পোদ্দার। সবুজ নিজেও তো মা আর বোনকে নিয়ে অনেকটা এইরকম ধরনের একটা 12 ঘর এক উঠোনের বস্তিতে এসে উঠেছিল। এখানে এক ঘরে রান্নার গন্ধ, আর এক ঘরে পাক খায়। এখানকার বাসিন্দাদের এক দেওয়ালের পার্থক্যে ঘনিষ্ঠ হয়ে বসবাস করতে হয়, তাই একবারই নিবিড় গোপন আলোচনা আরেক ঘরের প্রতিবেশী মজা করে শোনে। কখনো মিলেমিশে উঠোন সাফ করে, আবার কখনো কলের জল নিয়ে খণ্ডযুদ্ধ বাঁধে। মা আর বোনকে নিয়ে কলকাতায় মাসির বাড়ি আসতে সেদিন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছিল। পরদিন সকালেই মেসোমশাই সবুজকে তার সাথে অফিসে নিয়ে গিয়ে ম্যানেজার সাহেবের সাথে দেখা করিয়ে দিয়েছিল। রায় সাহেব সবুজকে দেখে বেশ খুশি হয়েছিলেন, বলেছিলেন, এখন আপাতত 1400 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে তোমাকে, 3 মাস পরে চাকরি পার্মানেন্ট করা হবে। রায় সাহেবের পা ছুঁয়ে প্রণাম করে সবুজ বলেছিল, আর 100 টাকা বাড়িয়ে যদি ওটা 1500 করেন স্যার। রায় সাহেব হাত দিয়ে পেপার ওয়েট নাড়াচাড়া করতে করতে বলেছিলেন, আচ্ছা দেখছি, তাহলে কাল থেকে চলে এসো। অফিস পলিটিক্স এই বিষয়টির সাথে পরিচিত না হলেও কথাটা সবুজ চাকরিতে জয়েন করার অনেক আগেই শুনেছিল। সবুজ ভাবে পলিটিক্স কোথায় নেই, সংসারে শাশুড়ি আর বৌমার মধ্যে পলিটিক্স নেই। সবুজ অবশ্য তার ঠাকুমাকে চোখেই দেখেনি, তবে বন্ধুদের কাছে কিছু কিছু গল্প তো শুনেছে। প্রধান বিষয়টি হলো পদে পদে নতুনকে হেনস্থা করতে হবে, অন্যের কাজের কৃতিত্ব নিজের বলে চালিয়ে দেবে আর একজন। সাবঅর্ডিনেট হলে তো সোনায় সোহাগা। যখন ওপরওয়ালার কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবে অধস্তন কর্মচারীটি, ঠিক সেই ব্রাহ্ম মুহূর্তে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে অসংখ্য কাজ, অথচ অনেক সময় তাকে অলস এবং কর্মবিহীন বসিয়ে রাখা হবে শুধু কাজ দিয়ে। তাই সবসময় নিজেকে প্রমাণ করা যায় না। এই সব কুটিলতা যে যত কৌশল করে হ্যান্ডেল করতে পারবে, সে তত সাফল্যের সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠতে থাকবে। সমস্যার কাছে নতি স্বীকার করলে তো হবে না, সমাধানের কুটকৌশল কর্মজীবনে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার প্রথম ধাপ হলো প্রত্যেকের সাথে ভাব জমাতে হবে, তারপর ধূর্ততার সাথে সমবেদনা জানানোর অছিলায় প্রত্যেকের দুর্বল আর গোপন স্থানগুলি আবিষ্কার করতে হবে। এটাও কি কম অ্যাডভেঞ্চার নাকি? রায় সাহেব সবুজকে বলেছিলেন, চোখ কান খোলা রাখবে সব সময়। কি বলছি বুঝতে পারছো তো? বুঝেছি স্যার, আর কিছু বলতে হবে না। সবুজ বুঝেছিল রায় সাহেব আশঙ্কা করছেন গোপনে হয়তো কিছু কর্মচারী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতটা পারত গোপনে রায় সাহেবকে সব খবরই পৌঁছে দিত সবুজ। সুযোগ বুঝে কোনো সময় একটু রং চড়িয়েও বলতো। রায় সাহেবের ক্রমশ কাছাকাছি আসছিল সবুজ। 3 বছরের মধ্যে তার মাইনে 1500 থেকে পৌঁছে গেল 4000-এ। তবু মেসোমশাইয়ের ঠিক করে দেওয়া বস্তির সেই ভাড়া ঘরটি সবুজ ছাড়ল না। কলির শ্বশুরবাড়ির এক আত্মীয়ের সাথে বিয়ে ঠিক হলো সুস্মিতার। পাত্র স্কুল মাস্টার। শোভা মাসি ততদিনে গত হয়েছেন। মেসোমশাই এখন একা, তাই একটি ঘর নিয়ে তিনি থাকেন। ডলিদি অথবা কলি এলে সবুজদের ঘরেই থাকে। সুস্মিতার বিয়ের পর সবুজের মাও এখন একা। মেসোমশাই রিটায়ার করেছেন, সবুজের মাইনে এখন 5000 পেরিয়ে গেছে। মেসোমশাই একদিন সবুজকে বললেন, তোর মাইনে এখন অনেকটাই বেড়েছে, তুই বরং এখন অন্য ভালো একটা ঘর ভাড়া দেখে উঠে যেতে পারিস। সবুজের মা বলল, না দাদা, আপনাকে এখানে একা রেখে আমরা কোথাও যাব না। যেতে হলে সবাই একসাথেই যাব, কিন্তু 6 মাসের মাথায় এমন একটা জায়গা থেকে মেসোমশাইয়ের ডাক এলো যেখানে কেবল একলাই যেতে হয়, সবাই একসাথে যাওয়া যায় না। মেসোমশাই মারা যাবার পর তার বিধবা বোন শ্যামলী তার মেয়েকে নিয়ে দাদার ঘরটি দখল করলেন। যাবার নাম আর তিনি মুখেও আনলেন না। সম্ভবত ছেলের সংসার থেকে তিনি উৎখাত হয়ে এসেছিলেন। সবুজের মা ছেলেকে হুকুম করল ওই ঘরের ভাড়াটা যেন সবুজ দিয়ে দেয়। রায় সাহেব সবুজকে এক রবিবার তার বালিগঞ্জের ফ্ল্যাটে আমন্ত্রণ জানালেন। তার ছেলে আমেরিকায় আস্তানা গেড়েছে, এদেশে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। স্ত্রী গত হয়েছেন অনেক দিন। রায় সাহেবের বর্তমান সংসার বলতে তখন তার একমাত্র মেয়ে কন্যাকুমারী। রায় সাহেবের ওয়ালেটের মধ্যে কন্যাকুমারীর একটা ফটো সবুজ একবার দেখেছিল, বেশ সুন্দরী। না, রায় সাহেব ফটোটা তাকে দেখাননি। একদিন হঠাৎ ওয়ালেটটা রায় সাহেবের পকেট থেকে পড়ে যেতেই সেটা কুড়িয়ে দিয়েছিল সবুজ। কুড়িয়ে নিয়ে রায় সাহেবের হাতে দিয়েছিল। তখনই একটা খাঁজ থেকে উকি দিয়েছিল কন্যাকুমারীর ছবি। ফ্ল্যাটে যাবার আগের রাতে কন্যাকুমারীকে স্বপ্নে দেখল সবুজ। সবুজ দেখল কন্যাকুমারীর সাথে এসে গভীর আলিঙ্গনে আবদ্ধ।
রায় সাহেবের বাড়িতে উদযাপিত হচ্ছে তার ফুলশয্যা। সবুজ মায়ের কাছে শুনেছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সবুজ বিজ্ঞানের ছাত্র, কাজেই সে এটাও জানে মানুষ তার অবচেতন মনে যা যা কল্পনা করে তাই সে দেখে ঘুমন্ত অবস্থায়। তবু সবুজের যেন প্রথমটা ভাবতেই বেশ ভালো লাগছিল, অর্থাৎ রায় সাহেবের মহার্ঘ ফ্ল্যাটের সুসজ্জিত বিছানাতেই সে একদিন তাণ্ডব খেলা খেলবে রাজকন্যা কন্যাকুমারীর সাথে। আর সবুজের মা, মেসোমশাইয়ের বিধবা বোন আর তার অসহায় মেয়ে, ওরা এখানেই থাকবে। ওদের জন্য প্রতি মাসে অল্প কিছু টাকা পাঠিয়ে দেবে সবুজ। যতই হোক ওদের তো আর নিজের সাথে করে রায় সাহেবের বালিগঞ্জের ফ্ল্যাটে নিয়ে যাওয়া যায় না। যাকে যেখানে মানায় তার তো সেখানেই থাকা উচিত। রায় সাহেবের ফ্ল্যাটের ডোরবেল বাজাতেই একটি কুকুরের চিৎকার শুনতে পেল সবুজ। দরজা খুলে তাকে ঘরে এনে বসালো একজন কর্মসহায়িকা। কন্যাকুমারী কুকুরের চেন হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। সবুজের মনে হয়েছিল কুকুরটি যেন তার চেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে, লাফিয়ে সবুজের ঘাড়ের ওপর উঠে ছিঁড়ে খুঁড়ে দিতে চাইছে তাকে। সবুজ শুনেছে কুকুরেরা খুব প্রভু ভক্ত হয়, তবে কি কন্যাকুমারী তার আগমন সন্দেহে দৃষ্টিতে দেখছে? রায় সাহেব বিরক্ত হলেন। আহ বেবি, কি হচ্ছে কি? পমকে নিয়ে তুমি এখানে এসেছো কেন? যাও, ওকে তোমার ঘরে বন্ধ করে রেখে এসো। রায় সাহেব যখন এসব বলছিলেন তখন সবুজ অন্য কথা ভাবছিল। সবুজ তখন ভাবছিল তার স্বপ্নের কথা। ফুলশয্যা রাতে কন্যাকুমারীও কি তার পোষ্যটির মতো এই রাগে ছটফট করবে? সেক্ষেত্রে সবুজকে যদি তাকে বশ মানাতে অনেকটা পরিশ্রম করতে হয়, তাহলে সেটাও কিন্তু একটা ব্যাপক অ্যাডভেঞ্চার হবে। কন্যাকুমারী পমকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবার পর রায় সাহেব সবুজকে বললেন, বলো কি খাবে, চা না কফি? সবুজ অত্যন্ত আত্মবিশ্বাসী, বিশেষত মেয়েদের ব্যাপারে তার কনফিডেন্স কখনোই টাল খায় না। তবু আজ যেন সে কিছুতে নিজের ওপর ভরসা রাখতে পারছে না। স্কুল, কলেজ অথবা পাড়ায় মেয়েদের চোখে বরাবর হিরো ছিল সবুজ। জুট মিলের শ্রমিক ছিলেন তার বাবা, তবু মিলের সুপারভাইজারের উঠতি বয়সের মেয়েরাও তাকে বেশ সম্ভ্রমের চোখে দেখত। এদের কাউকে কাউকে বাড়িতে পড়াতেও যেত সবুজ। তখন তাদের পড়াতে গিয়ে সবুজ দেখেছে এদের মধ্যবয়সী মায়েরা, যাদের কিনা সবুজ কাকিমা বলতো, তাদের চোখেও যেন সবুজের প্রতি একটা ভালো লাগা ছিল। কন্যাকুমারী থুরি রায় সাহেবের বেবিকে দেখে সবুজের মনে হলো সে যেন তার উপস্থিতিকে এতটুকু আমল দিতে নারাজ। মুখটা অস্বাভাবিক তেতো লাগছিল সবুজের। চোরা অম্বল হলো নাকি? সবুজ বলল, শুধু এক গ্লাস জল দিন স্যার। রায় সাহেব তার বাড়ির একজন পরিচারিকাকে উদ্দেশ্য করে বললেন, ছন্দা, এই অবেলায় আর চা কফি করার দরকার নেই, শুধু জল আর মিষ্টি দিয়ে যাও। সবুজ দেখল ঘড়ির কাঁটায় সময় এখন 11:30। রায় সাহেব তাকে 11টার পরেই আসতে বলেছিলেন। তার হিসেবে এটা মোটেই অবেলা নয়, যদিও চা বা কফি সে তেমন খায় না, তার কোনো আগ্রহ নেই চা কফির ব্যাপারে। তবু চা বা কফি খাবার জন্য এই সময়টা অবেলা, এই কথা শুনে সে আশ্চর্য হলো। ছন্দা বলে মেয়েটি ট্রে হাতে করে ঘরে ঢুকলো। সবুজ দেখল প্লেটে 4টে সন্দেশ। সবুজ জলের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে ফেলল। রায় সাহেব বললেন, মিষ্টি খেতে পছন্দ করো না বুঝি? এটা খেয়ে দেখতে পারতে, এই সন্দেশগুলোতে মিষ্টির পরিমাণ বেশ কম থাকে। সবুজ বলল, তা ঠিক নয় স্যার, আমি আসলে ভাবছিলাম অযথা সময় নষ্ট না করে যে জন্য আমাকে ডেকেছেন সেই কাজের কথাগুলো যদি তাড়াতাড়ি সেরে ফেলা যায়। আবার এতটা রাস্তা ফিরতে হবে তো, অনেক বেলা হয়ে যাবে। মা আর পিসিমা খেয়ে নেবেন, বেশি বেলায় খেলে ওদের সমস্যা হয়, কিন্তু মিমি হয়তো না খেয়ে বসে থাকবে আমার জন্য। রায় সাহেব বললেন, সে কি, কালই তো তোমায় বলে দিয়েছিলাম আজ আমার বাড়িতে তুমি লাঞ্চ করবে, ভুলে গেলে নাকি? এতটা অ্যাবসেন্ট মাইন্ডেড তো তুমি নাও, নাকি বেবির কোনো আচরণে তুমি হার্ট হয়েছ? এত সহজে ভেঙে পড়লে তো চলবে না সবুজ, মনটাকে পাথরের মতো শক্ত করতে হবে। অন্য লোক কে কি ভাবলো বড় কথা নয়, তুমি নিজেকে কখনো ছোট ভাববে না। আজ অবধি রায় সাহেবের কথাটা মনে রেখেছে সবুজ। সেদিন রায় সাহেবের বাড়িতে লাঞ্চ করেই বেরিয়েছিল সবুজ। তারা লাঞ্চে বসার আগে বেবি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইতিমধ্যে রায় সাহেব তাকে একটা সুখবর দিয়েছিলেন, তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রমোশন দেওয়া হবে। এবার এক লাফে তার মাইনে বেড়ে হবে 9,000 টাকা। সবুজ ভাবল, এই কথাটা তো রায় সাহেব তাকে অফিসেও বলতে পারতেন। এই কথাটা শোনার আশা নিয়ে তো সবুজ এখানে আসেনি। রায় সাহেব কি সবুজকে আসল কথাটা বলতে এখন ভয় পাচ্ছেন? রায় সাহেব বললেন, তুমি হয়তো ভাবছো সবুজ, এই কথাটা আমি তোমাকে কদিন পর অফিসেই তো বলতাম। আসলে এই প্রমোশনটা তুমি ডিজার্ভ করো, আর 7 মাস পরেই আমি রিটায়ার করছি, তাই তোমাকে আমার পক্ষ থেকে এটা শেষ গিফট বলতে পারো। সবুজ বলল, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই স্যার।
জানি সবুজ, সেই জন্যই তো ভেবেছিলাম আমার প্রিয় জিনিসটা তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হব। এই তো এইবার বুড়ো এগোচ্ছে, মনে মনে বলল সবুজ। রায় সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কিন্তু সংসারে বৃদ্ধ বাবা মায়ের চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব নেই। মেয়েকে তোমার হাতে তুলে দেব বলে মনস্থির করেছিলাম, কিন্তু সে এখন তার দাদার কাছে বিদেশে গিয়ে থাকতে চাইছে। সবুজ তার বুকের মধ্যে দুটো লোহার বলে লাফালাফি করার আওয়াজ শুনতে পেল। মেয়ের বিদেশ যাত্রা যখন পাকা, সেই পরিস্থিতিতে বৃদ্ধ তাকে বাড়িতে ডেকেছেন কেন? সবুজ বলল, ভালোই তো। রায় সাহেব বললেন, ভালো তো বটে, কিন্তু বৃদ্ধ বয়সে আমি যে সম্পূর্ণ একা হয়ে গেলাম। আমার তোমাকে একটা কথা বলার আছে সবুজ। সবুজ মিনমিন করে বলল, বলুন স্যার। এই মুহূর্তে মা ছাড়া নিশ্চয়ই তোমার কাছের মানুষ বলতে তেমন কেউ নেই? হ্যাঁ, প্রায় সেরকমই। রায় সাহেব বললেন, এই ফ্ল্যাট বাড়ির জমিটা আমার নিজেরই ছিল, মানে নিজের বাড়ি ছিল আমার। তারপর সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি করেছি। এই ফ্ল্যাট বাড়ির একতলায় 300 স্কোয়ার ফুটের আরও একটি ফ্ল্যাট আছে আমার। আমি চাই ওই ফ্ল্যাটটিতে তুমি তোমার মাকে নিয়ে এসে থাকো। এর পেছনে অবশ্যই আমার একটা স্বার্থ আছে, সেটা হলো বৃদ্ধ বয়সে আমি একটি বিশ্বস্ত লোকের সঙ্গ পাব। সবুজের কানের মধ্যে অগ্নি বলয় ঘূর্ণির মতো দাপাদাপি করছিল। খাওয়া অসমাপ্ত রেখে উঠে দাঁড়ালো সবুজ, বলল, আমাকে আপনি ভুল বুঝবেন না স্যার, আমার মায়ের শরীরটা ভালো নেই, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে, দয়া করে আমাকে অনুমতি দিন স্যার। রায় সাহেব অভিজ্ঞ মানুষ, মানুষের মুখ দেখে তিনি তার মনের কথা পড়তে পারেন। রায় সাহেব বুঝলেন তার কাছে ভবিষ্যতে নতুন করে সবুজের স্বার্থসিদ্ধি করার আর কিছু নেই। তার সাথে হয়তো সবুজ আর কোনো সম্পর্ক রাখবে না। তবু রায় সাহেব ভাবলেন, কথা যখন দিয়েছেন, তখন এই শেষ প্রমোশনটার ব্যাপারে তিনি অবশ্যই সবুজের নাম প্রেফার করবেন। রায় সাহেবের বাড়ি থেকে বেরিয়ে গড়িয়াহাটের রাস্তায় খানিক এদিক সেদিক এলোমেলো ঘুরে বেড়ালো সবুজ। ফুটপাথের ঘিঞ্জি দোকানগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবার সময় দোকানিরা তাকে ডাকলো। ধীর পদক্ষেপে এগোতে লাগলো সবুজ। এখানে মহিলা ক্রেতাদের ভিড় লেগেই থাকে। একজন মহিলার সাথে ধাক্কা লাগতেই সে সবুজকে লক্ষ্য করে বলল, ডিসগাস্টিং। সবুজ শুনতে পেল না। রাত 8টা নাগাদ একটা বারকাম রেস্তোরাঁয় ঢুকলো সবুজ। তারপর জীবনে প্রথমবার সবুজ মনস্থির করল সে মদ খাবে। কলেজে পড়ার সময় একবার পিকনিক গিয়েছিল সবুজ বন্ধুদের সাথে। তখন অনেকে এই জিনিসটা খেলেও সে আর পলাশ খায়নি। ওয়েটার এসে দাঁড়াতেই সবুজ তাকে হুইস্কি অর্ডার দিল, সঙ্গে চিকেন রোস্ট। 8টা থেকে প্রায় রাত 11টা পর্যন্ত সবুজ বেশ অনেকটা মদ খেল। সবুজের মনে হলো যথেষ্ট হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। বাস থেকে নেমে সবুজ দেখল ঘড়িতে রাত প্রায় 12টা। গলির মধ্য দিয়ে আসার সময় সবুজ দেখল কয়েকটা মাতাল ছাড়া রাস্তা প্রায় ফাঁকা। 3টে কুকুর তাকে দেখেই ঘেউ ঘেউ করে উঠল। দুটো ঘরের ভাড়া যেহেতু সবুজকেই দিতে হয়, তাই সবুজ নিজের সুবিধে মতো একটা ব্যবস্থা করেছে। একটা ঘরে তার মায়ের সাথে ওই মহিলা দুজনের থাকার ব্যবস্থা করেছে সবুজ, আর দ্বিতীয় ঘরটা তার নিজস্ব। ঘরে তালা দিয়ে বাইরে বেরোয় সবুজ। পকেট থেকে চাবি বের করে তালা খুলতেই সামনে এসে দাঁড়ালো মেসোমশাইয়ের বোনের মেয়ে মিমি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি ভাত বাড়ছি। সবুজ একটু জড়ানো গলায় বলল, আমি খেয়ে এসেছি, আর কিছু খাবো না। তারপর ভেতরে ঢুকতে যেতেই চৌকাঠে ঠোক্কর খেয়ে টাল সামলাতে পারল না সবুজ, পড়ে যাচ্ছিল হুমড়ি খেয়ে। মিমি এসে তার হাত ধরতেই সবুজ, তবে রে শালি বলে হ্যাচকা টান মেরে তাকে ঘরের ভেতর ঢুকিয়ে দিল। তারপর এক ধাক্কায় তাকে ঠেলে ফেলে দিল বিছানায়। তড়িৎ গতিতে ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে সবুজ অসুরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল মিমির ওপর। চোখের জলে আর কাকুতি মিনতি করে তাকে বাধা দেবার চেষ্টা করল মিমি। আশ্রয়দাতার সম্মানহানির আশঙ্কায় মিমি গলা ফাটিয়ে চিৎকার করতে পারল না। অথচ ওই পরিস্থিতিতে এই কাজটা করাই তার পক্ষে সবচেয়ে সমীচীন ছিল। কিন্তু মিমি কোনো প্রতিরোধ করে তুলতে পারল না। হিসহিস করে সবুজ বলল, আমার ঘাড়ে বসে আমার টাকায় তোরা মা মেয়ে দুজন মিলে খাচ্ছিস, আজ উসুল করব সব। মিমি বলল, আমাকে ছেড়ে দিন, কালই মাকে নিয়ে আমি চলে যাব এখান থেকে। চলে তো আমি যাব, তোরা থাক এই বস্তিতে, পচে মর তোরা। হ্যাঁ সেই ভালো, এখন আমাকে ছেড়ে দিন। আপনি ভুল করছেন, আপনি ভাড়াটা দেন ঠিকই, কিন্তু আমি আর আমার মা সেলাই করেই আলু ভাতে ভাত খাই, আপনার টাকায় আমি খাই না। ব্লাউজ ছিঁড়ে মিমি নগ্ন বুকে মুখ ঘষতে ঘষতে সবুজ বলল, তাহলে ভাড়ার টাকাটা উসুল করি। সকালে ঘুম থেকে উঠে সবুজ দেখল ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তার বিস্ত্রস্ত জামা কাপড়। মিমির ছেঁড়া ব্লাউজটা যেন সাপের মতো এঁকে বেঁকে পড়ে আছে একপাশে। ছিঁড়ে কুটি কুটি করে ওটাকে লুকিয়ে ফেলল সবুজ। রাতে মিমির সাথে কতটা এগিয়েছিল সে মনে করতে পারল না সবুজ, নাকি মনে করতে চাইল না, কে জানে। অফিসে বেরোনোর আগে ভাত খেতে বসে সবুজ মাকে বলল, তোমাকে বলা হয়নি মা,
আমার এক কলিগ বলছিল বেহালা ম্যান্টনের কাছে একটা রেডি ফ্ল্যাট আছে, নতুন ফ্ল্যাট, 4 তলায়, লিফটও আছে, কোনো অসুবিধে হবে না তোমার। দামটা একটু বেশি বলে মনস্থির করতে পারছিলাম না। রায় সাহেব বললেন শিগগির প্রমোশন হবে আমার, তাই ভাবছি লোন করে ফ্ল্যাটটা কিনে ফেলবো। ব্যাংকেও অনেক টাকা জমেছে, 2 মাসের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো। সবুজের মা বলল, তুই যা ভালো বুঝিস তাই কর, তবে আমার একটা ইচ্ছে ছিল, কর্তব্য বলতে পারিস। আমার একটা জীবন আছে, আর কোনো বাইরের লোকের প্রতি তুমি আমাকে কর্তব্য করতে বলো না মা। এভাবে বলিস না সবুজ, তোকে কথাটা এতদিন বলতে পারিনি, কিন্তু এবার দেখছি না বললেই নয়। তোর মেসোমশাই মারা যাবার আগে আমায় একটা অনুরোধ করেছিলেন। সবার সব অনুরোধ আমাকে রাখতে হবে নাকি? কি সব পাগলের মতো বলছিস সবুজ? সবাই আর তোর মেসোমশাই এক হলো? যার জন্য তুই এতটা উঁচুতে উঠতে পেরেছিস, সেই মানুষটার ইচ্ছের কোনো দাম নেই তোর কাছে? উঁচুতে উঠতে গেলে নিজের যোগ্যতা লাগে মা। তাছাড়া কে কবে আমার জন্য কি করেছিল সেসব কি আমাকে সারা জীবন ধরে বসে থাকতে হবে? আরও কিছু বলতে গিয়ে থেমে গেল সবুজ। দেখল দরজার ওপারে পর্দার আড়ালে একটা ঘৃণার দৃষ্টি আপাদমস্তক বিদ্ধ করছে তাকে। সবুজের মা দরজার দিকে পেছন ঘুরেছিলেন, তিনি কিছুই দেখতে পেলেন না। বললেন, এত অহংকার ভালো নয় সবুজ। মিমি মেয়েটাও তোর বউ হবার পক্ষে এমন কিছু অনুপযুক্ত নয়। এইটাই জামাইবাবুর শেষ ইচ্ছে ছিল। ঠান্ডা মাথায় কথাটা ভেবে দেখিস সবুজ, তাহলে মিমিকে বৌমা করে নতুন ফ্ল্যাটে নিয়ে যাব। দিন 20 পর সবুজ দেখল মিমি কলতলায় বসে বমি করছে। ফ্ল্যাট কেনার জন্য অ্যাডভান্স হিসেবে কিছু টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে প্রমোটারকে দিয়েছে সবুজ। মনটা বেশ ফুরফুরে হয়েছিল। হঠাৎ মিমিকে বমি করতে দেখে সব খুশি এক নিমেষে উধাও হয়ে গেল। সেদিনকে মিমিকে সে ধর্ষণ করেছিল, সেক্ষেত্রে মিমির পেটে যদি বাচ্চা এসে যায় তাহলে কেলেঙ্কারির শেষ থাকবে না। সবুজ শুনল মিমির মা তাকে বলছে, সারা সকাল খালি পেটে থাকলে এরকমই হয়। খেয়ে দিয়ে রাতে শুতে যাবার আগে ঘরে দরজা দিতে যেতে এই সবুজ দেখল মিমি দাঁড়িয়ে আছে। সবুজ তাকে ঘরে রাখল। এসো। ঘরে ঢুকে মিমি বলল, সর্বনাশ হয়ে গেছে আমার, এখন কি করতে চাও? অ্যাবর্শন করার ব্যবস্থা করতে হবে। মিমিকে অবাক করে দিয়ে সবুজ বলল, আরও একটা উপায় আছে, সেটা তুলনামূলকভাবে সহজ রাস্তা। আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ে? যাকে ঘৃণা করেন তাকে বিয়ে করবেন? উত্তেজনার বশে একটা ভুল করে ফেলেছি, প্রায়শ্চিত্ত করতে চাই। এখনও তো উত্তেজনার বশে এই সিদ্ধান্তটা নিচ্ছেন, পরে এই নিয়ে হয়তো আফসোস করবেন, আমাকে প্রায় অপমান করবেন। ঠান্ডা মাথাতেই বলছি, মায়ের তোমাকে খুব পছন্দ, হয়তো মা যখন থাকবেন না তখন তার কথা শুনিনি বলে অনুশোচনা হবে। অফিস থেকে ফিরে সবুজ দেখল তার ছেলে বাবুয়া পড়তে বসেছে। মিমির সাথে বিয়ের 7 মাস 10 দিনের মধ্যেই বাবুয়া পৃথিবীতে এসেছিল। কেন যে সেদিন মিমিকে বিয়ে করার ওই হঠকারী সিদ্ধান্তটা সবুজ নিয়েছিল, এ কথা ভেবে আজ সত্যি অনুশোচনা হয় সবুজের। ইংলিশে অনার্স নিয়ে পড়ছে বাবুয়া। ইংলিশ হোক আর যাই হোক, যে কোনো আর্টস সাবজেক্টের প্রতি মনে মনে অশ্রদ্ধা পোষণ করে সবুজ। সবুজে তাকে বোগাস ভাবে, এটা বাবুয়া বেশ ভালোই বোঝে। ছোটবেলা থেকেই অঙ্কে একেবারে বিগ 0 ছিল বাবুয়া। ওকে তো নিজের ছেলে বলে ভাবতে লজ্জা করে সবুজের। যে মায়ের মুখ চেয়ে সেই বিয়েটা করেছিল, সেই মাও তো চলে গেলেন বিয়ের 2 বছর পর। যাক, বুড়ি শাশুড়ি যে তখন তার ঘাড় থেকে নেমেছিল সেটাই যথেষ্ট। সবুজের মায়ের শ্রাদ্ধ মিটে যাবার পর মিমির মা নিজে থেকে বৃদ্ধাশ্রমে চলে যাবার প্রস্তাব দিয়েছিলেন। বছর 5 পর তিনিও চলে গিয়েছিলেন। শরীরের সুখী বা তাকে কতটা দিতে পেরেছে মিমি? প্রতি রাতে সহজ আত্মসমর্পণ করেছে শুধু। মাঝে মাঝে নাটক করে যদি বাধাই না দিল তাহলে আর মজা কোথায়? জোর করে পাওয়ার মধ্যেই তো সত্যিকারের অ্যাডভেঞ্চার। বাথরুমের বড় আয়নায় নিজেকে দেখল সবুজ। 50 বছর বয়সেও বেশ তরতাজা লাগছে তাকে। প্রিয়াঙ্কা, হ্যাঁ, প্রিয়াঙ্কাই একমাত্র পারবে তাকে ভরিয়ে দিতে। প্রিয়াঙ্কার সাথে পরকীয়ার সুখ সাগরে সাঁতরাতে সাঁতরাতে অ্যাডভেঞ্চারের এক নতুন জীবনের গ্রন্থি বাঁধবে সবুজ। কফি আর অমলেট দিয়ে গেছে মিমি। খানিকটা অমলেট মুখে পুরে সবুজ প্রিয়াঙ্কাকে মেসেজ করলো, কি করছো? প্রিয়াঙ্কা টাইপ করলো, মাকে ওষুধ খাওয়াচ্ছি। কি হয়েছে? আমার মা মানসিক রোগী। কিরকম? চিনতে পারেন না আমাকে? ঘুমের ওষুধ খাইয়ে ঘরে তালা দিয়ে অফিসে যাই। ওই বস্তিটা ছাড়ো, ওই পরিবেশে থাকলে উনি আরও অসুস্থ হয়ে পড়বেন। হাসালেন স্যার? কত টাকা মাইনে পাই আমি? আমার বাবাও 1 বছর হলো মারা গেছেন, তবু কষ্ট করে বাবা যেটুকু পড়িয়েছিলেন তাই আজ করে খাচ্ছি। বাবা কি করতেন? বাজারে বসতেন। ওকে, রাতে কথা হবে। সবুজ আজকাল রাতে তার ঘরে একাই শোয়। ওই নেতানো বুড়ি যেন অসহ্য লাগে তার। রাতে শুয়ে ইন্টারনেটের নীল ছবি দেখে মনে রাশ মেটায় সবুজ। সবুজ ভাবল, কাল কি সে প্রিয়াঙ্কাকে হলে গিয়ে ইংলিশ রোম্যান্টিক ছবি দেখার প্রস্তাব দেবে?
10টার মধ্যে ডিনার খেয়ে সবুজ ফোন করলো। প্রিয়াঙ্কা কল রিসিভ করতে সবুজ বলল, খেয়েছো? খাচ্ছি। খাওয়া হয়ে গেলে ভিডিও কল করো। ওকে। খাওয়া দাওয়া মিটিয়ে প্রিয়াঙ্কা ভিডিও কল করলো। বলুন। ঠাকুরপুকুরে আমার একটা 1 BHK ফ্ল্যাট আছে, ইচ্ছে করলে মাকে সেখানে নিয়ে গিয়ে থাকতে পারো। আমি কিন্তু ভাড়া দিতে পারবো না, মাঝে মধ্যে আমাকে থাকতে দেবে তো? প্রিয়াঙ্কা বলল, কিন্তু আপনার স্ত্রী ছেলে ওরা শুধু আমার টাকা চায়। সো স্যাড। দুঃখ করবেন না স্যার, প্রতি পদে অপমান ছাড়া কি দিয়েছে আমাকে? কি আর বলবো, ওপর দিকে থুতু ছেটালে নিজের গায়েই পড়ে। আর বলো না প্লিজ, আর সহ্য করতে পারছি না, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। মাথা ঠান্ডা করো প্রিয়া, ঘুমানোর আগে মাথা গরম করলে সারা রাত জেগে কাটাতে হবে। এবার শোবো, তার আগে চেঞ্জ করতে হবে। আমার সাথে গল্প করতে করতে করো, কথা বলার লোক নেই আমার প্রিয়া। ভীষণ একা লাগে গো আমার, তোমার সাথে কথা বলে মনটা আজ হালকা লাগছে। ওকে ডার্লিং, নো প্রবলেম। প্রিয়াঙ্কা ভাবলো সতীপনা দেখিয়ে লাভ নেই। যতদূর যা মনে হলো প্রিয়াঙ্কার, লোকটার সাথে তার স্ত্রী বা ছেলের সম্পর্ক মোটেই ভালো নয়। প্রিয়াঙ্কার এখন অনেক টাকার প্রয়োজন, মায়ের চিকিৎসার জন্য, নিজের ভালো থাকার জন্য। ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করছে প্রিয়াঙ্কা। আর সবুজ মোবাইলের স্ক্রিনে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে তাকে। কিছুদিনের মধ্যেই ঠাকুরপুকুরের ফ্ল্যাটে মাকে নিয়ে শিফট করলো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মাকে দেখাশোনা করার জন্য একজন অ্যাটেন্ডেন্ট রেখেছে সবুজ। প্রতি উইকেন্ডে ঘুরতে যায় সবুজ প্রিয়াঙ্কাকে নিয়ে। আদরের নৌকোয় চড়ে সমুদ্র পাড়ি দেবার খেলায় মেতে ওঠে সবুজ। প্রতিবার মিলিত হওয়ার সময় তেমনটাই মনে হয় সবুজের। এত সুখ, এত অ্যাডভেঞ্চার জীবন তার জন্য সাজিয়ে রেখেছে, কোনোদিন স্বপ্নেও ভাবেনি সবুজ। প্রিয়াঙ্কা একদিন জানালো সে সন্তান সম্ভবা। বাবুয়া পাশ করে গেছে, পুনেতে একটা চাকরি জোগাড় করেছে। ভাবছি আমিও বাবুয়ার সাথে পুনে চলে যাব। আরও একটা কথা ভেবেছি জানো, মিউচুয়াল ডিভোর্স করে এই ভুল বিয়েটা থেকে তোমাকে মুক্তি দেব। মিমি সবুজকে কথাটা বলতেই সবুজ যেন হাতে চাঁদ পেল। সবুজ মিমির মুখের দিকে তাকালো। মিমি কি কিছু জানতে পেরেছে? মরুক, যা বুঝেছে বুঝুক। আপদ দুটো যে তাকে মুক্তি দিচ্ছে এটাই বড় কথা। সবুজ বলল, তুমি যা চাইছো তাই হবে। বিয়ে করে তাকে বেহালা ম্যান্টনের ফ্ল্যাটে নিয়ে এলো সবুজ। যথাসময়ে প্রিয়াঙ্কার ব্যথা উঠল। সবুজ তাকে নার্সিংহোমে ভর্তি করলো। সিজার করে বাচ্চা হলো প্রিয়াঙ্কার। একটি মিষ্টি কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে, কিন্তু শিশুটি অসুস্থ, হার্টের সমস্যা। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখতে হলো তাকে। 1 মাস ধরে জমে মানুষে টানাটানির পর মারা গেল শিশুটি। দিন দিন প্রিয়াঙ্কাও যেন কেমন পরিবর্তন হতে থাকে। শরীর ভেঙে গেছে প্রিয়াঙ্কার, চোখের তলায় কালি। মেয়ে মারা যাবার 2 দিন পর সে সবুজকে বলল, আচ্ছা সবুজ, শেষ কয়েকদিন তো আমার টুকুন ইমপ্রুভ করছিল, ডক্টর তাই বলেছিল না? হ্যাঁ গো, আর ওসব কথা ভেবে কি হবে, সবই আমাদের কপাল। প্রিয়াঙ্কা বিড়বিড় করে, এটা আমার মেয়ের ব্যাপার, কপালের দোহাই দিয়ে আমি তো ছেড়ে দিতে পারি না। সবুজ কথা ঘোরাবার জন্য বলে, চলো কোথাও ঘুরে আসি। কোথায় যেতে চাও? প্রিয়াঙ্কা গলায় শ্লেষ ফুটিয়ে বলে, পুনে, মিমি আর বাবুয়ার কাছে। সবুজের এবার বিরক্ত লাগে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? প্রিয়াঙ্কা সবুজের গলা টিপে ধরে, শয়তান, ডাক্তার আর নার্সকে টাকা খাইয়ে আমার মেয়েকে তুমি খুন করেছো, আর এখন আমাকে পাগল সাজাতে চাইছো? লোহার মতো শক্ত আঙুল দিয়ে সবুজের গলার নড়ি টিপে ধরেছে প্রিয়াঙ্কা। নিজেকে বাঁচাতে সামনে রাখা ফুলদানিটা দিয়ে প্রিয়াঙ্কার মাথায় সজোরে আঘাত করে সবুজ। প্রিয়াঙ্কা জ্ঞান হারিয়ে ফেলে। ওই অবস্থায় প্রিয়াঙ্কাকে ঘরে বন্ধ করে রেখে ঘর থেকে বেরিয়ে আসে সবুজ। ভোরের দিকে ঘুম ভাঙতেই সে ভেতর থেকে জিনিসপত্র ভাঙচুর করার শব্দ শুনতে পায়। আতঙ্কে শিউরে ওঠে সবুজ। ডাক্তারের নির্দেশ মতো পাভলভ মানসিক হাসপাতালে প্রিয়াঙ্কাকে ভর্তি করেছে সবুজ। বাড়িতে রাখলে সেটা ঝুঁকির হতে পারে, এমনটাই বলেছেন ডক্টর। প্রিয়াঙ্কার মাও এখন সেখানেই আছে। মেয়ের মতো অতটা অসুস্থ না হলেও তাকে রাখাও সবুজের পক্ষে অসম্ভব। সবুজের খুব মনে পড়ে বাবু আর মিমির কথা। মিমিকে একদিন ফোন করলো সবুজ, তোমরা সব ভালো আছো তো? খুব। বাবুয়াকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু বাবুয়া তো তোমার মুখ আর কোনোদিন দেখতে চায় না। সবুজ নিরাশ হয়ে বলল, আর তুমি? আমিও চাই না। বই পড়ি, টিভি দেখি, সেলাই করি, ফেসবুকে আমার তৈরি করা চুড়িদার আর ব্লাউজের লাইভ শো করি। বাবুয়াই সব ব্যবস্থা করে দিয়েছে, রোজগার মন্দ হয় না। সবুজ মরিয়া হয়ে বলল, আরও একবার নতুন করে কি সবকিছু শুরু করা যায় না মিমি? মিমি ঠোঁটে সমুদ্রের মতো হাসি ছলাৎ ছলাৎ করে তরঙ্গ তুলল। নতুন করেই তো শুরু করেছি। পুরুষের কামনার আগুনে নিজেকে দগ্ধ করা নারীর যে চিরন্তন বিধিলিপি, তার থেকে নিজেকে মুক্ত করে যে দিনলিপি শুরু করেছি আমি, সেটাই যে আমার জীবনের চরমতম অ্যাডভেঞ্চার। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।